হ্যালো বন্ধুরা, আমি হারুন। এটা তোমাদের ইউটিউব চ্যানেল হারুন বায়োজন। আজকে আমি এই ভিডিওতে ক্লাস 11-এর যে চ্যাপ্টার বায়োমলিকিউলস বা জৈব অণু, তার পার্ট 2 নিয়ে এসেছি, যেখানে 100টার বেশি এমসিকিউ কোয়েশ্চেন আলোচনা করা হবে। এটা নতুন সিলেবাস সেমিস্টার 1 এর হিসেবে তৈরি। এগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে, তবে তোমরা ভালো না মার্কস পাবে। এর আগের ভিডিও লিঙ্কস এই ভিডিওর মধ্যে দেওয়া থাকবে, সুতরাং তোমরা এই চ্যাপ্টার এবং অন্য চ্যাপ্টারের সমস্ত চ্যাপ্টারের ভিডিওগুলো আমার এই চ্যানেলে তোমরা হারুন বায়োজনে পেয়ে যাবে। তো চলো দেরি না করে আমরা শুরু করি। প্রথম কোয়েশ্চেন হচ্ছে 116 নম্বর, বলছে দ্রাক্ষা শর্করা হলো। দ্রাক্ষা শর্করা বলতে বোঝায় যে গ্রেপ সুগারকে, দ্রাক্ষা শর্করা গ্লুকোজ, গ্যালাক্টোজ, ফ্রুক্টোজ এবং ল্যাকটোজ। দ্রাক্ষা শর্করা হলো আমাদের, আগে হচ্ছে বলতো দ্রাক্ষা শর্করা, দ্রাক্ষা মানে হচ্ছে কি সুগার, গ্রেপ সুগার, গ্রেপ সুগার। তো গ্রেপ সুগার মানে কি, আমাদের আঙ্গুর থেকে যে সুগারটা পাওয়া যেত, আঙ্গুর কি ফ্রুট, ওখান থেকে সুগার পাওয়া, সেটা হচ্ছে ফ্রুক্টোজ। অ্যান্সার হচ্ছে ফ্রুক্টোজ। 117 নম্বর কোয়েশ্চেন বলছে রক্ত শর্করা বলতে কোন শর্করাকে বোঝায়? আমাদের রক্তের মধ্যে কোন শর্করা সবচেয়ে বেশি থাকে? সেটা হচ্ছে গ্লুকোজ, মনোস্যাকারাইড ফর্ম। তো অ্যান্সার সি। 118 নম্বর কোয়েশ্চেন বলছে মানুষের প্রতি 100 ml রক্তে গ্লুকোজের পরিমাণ কত? এটা হচ্ছে 80 থেকে 120 মিলিগ্রাম। এই 80 থেকে 120 মিলিগ্রামের বেশি যদি হয়ে থাকে আমাদের ব্লাডের সুগার লেভেলটা বেড়ে যায়, অর্থাৎ আমাদের ডায়াবেটিস হওয়ার পসিবিলিটি বেড়ে যায়। কিন্তু যদি এটা কমে যায় তাহলে কিন্তু আমাদের সুগার লেভেল ফল করে, অর্থাৎ সুগার কমে যায় ব্লাডের মধ্যে। 119 নম্বর বলছে দেখো মস্তিষ্কে কোন সরল শর্করা সংগ্রহ করে? আমাদের যেমন কি হয়, মস্তিষ্কের মধ্যে কি করে ডাইরেক্ট এনার্জি ফর্মেশন কোথা থেকে? এটা গ্লুকোজকে ভেঙে এনার্জি ফর্মেশন হয়, গ্লুকোজকে ভেঙে। বি নম্বর অ্যান্সার। 120 নম্বর কোশ্চেন বলছে কারেন্ট কার্বোহাইড্রেট কয়েন অফ দ্য বডি, অর্থাৎ আমাদের শরীরের কোন সুগারকে কারেন্ট কার্বোহাইড্রেট কয়েন বলা হয়, কার্বোহাইড্রেট পয়সা বলা হয়, সেটা হচ্ছে তোমার গ্লুকোজ। বি। 121 নম্বর বলছে শুক্রাণু কোষে কোন মনোস্যাকারাইড জাহিত হয়ে শক্তি উৎপন্ন হয়? এটা হচ্ছে ফ্রুক্টোজ। মনে রাখবে যে হিউম্যান বডিতে, মেল হিউম্যান বডিতে যে সিমেন্ট উৎপন্ন হয়, সেই সিমেন্টটা মেজর একটা কম্পোনেন্ট থাকে, তার নাম হচ্ছে ফ্রুক্টোজ। ওই জন্য দেখবে কোনো রেপ কেস যখন হয় তখন সেখানে ফিমেল ভেজাইনাতে যে কেমিক্যালের উপস্থিতি লক্ষ্য করা হয় তা হচ্ছে ফ্রুক্টোজ, কারণ ফ্রুক্টোজ শুধুমাত্র মেল সিমেন্টের মধ্যেই পাওয়া যায়। 122 নম্বর কোয়েশ্চেন কি বলছে বিজারিত গ্রুপের প্রকৃতির ভিত্তিতে মনোস্যাকারাইডকে, বিজারিত গ্রুপের প্রকৃতির ভিত্তিতে মনোস্যাকারাইডকে কত ভাগে ভাগ করা হচ্ছে? বিজারিত গ্রুপ, বিজারিত গ্রুপ হচ্ছে কি, এটা দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি অ্যালডোজ এবং কিটোজ। একটা হচ্ছে অ্যালডোজ সুগার, একটা হচ্ছে কিটোজ সুগার। তো অ্যালডোজ সুগার উদাহরণ কি? এটা হচ্ছে গ্লুকোজ, আর কিটোজ সুগার উদাহরণ হচ্ছে ফ্রুক্টোজ। তাহলে ফ্রুক্টোজে কি থাকে? কিটো গ্রুপ থাকে, আর গ্লুকোজে একটা অ্যালডিহাইড গ্রুপ থাকে। এই যেগুলো রিডিউসিং সুগার আর নন রিডিউসিং সুগার। এবার বিজারণ 123 নম্বর বলছে বিজারণধর্মী শর্করায় অ্যালডিহাইড ও কিটোন গ্রুপ থাকে না। অ্যালডিহাইড ও কিটোন গ্রুপ মুক্ত অবস্থায় থাকে এবং অ্যালকিটোন গ্রুপ মুক্ত অবস্থায় থাকে। বিজারণধর্মী মানে যারা বিজারিত করে। তো বিজারিত করা মানে হচ্ছে কি একটা রিডিউসিং মানে জারণধর্মী, আর নন রিডিউসিং মানে বিজারণধর্মী। বিজারণধর্মীর ক্ষেত্রে দেখো বলছে অ্যালডিহাইড এবং কিটোন গ্রুপ মুক্ত অবস্থায় থাকে। এখানে অ্যালডিহাইড বা কিটো গ্রুপ, এটা হচ্ছে কিটো গ্রুপ, আর এখানে অ্যালডিহাইড গ্রুপ। তো অ্যালডিহাইড গ্রুপ এবং কিটো গ্রুপ মুক্ত অবস্থায় কি হয়? মুক্ত অবস্থায় থাকে। বিজারণধর্মী শর্করায় অ্যালডিহাইড কিটোন গ্রুপ মুক্ত অবস্থায় থাকে, কিন্তু এখানে মুক্ত অবস্থায় থাকে না। গ্লুকোজকে বলা হয় কি 124 নম্বর, গ্লুকোজকে বলা হয় অ্যালডোজ সুগার, কারণ এখানে অ্যালডিহাইড গ্রুপ থাকে। 125 নম্বর বলছে অ্যালডোজ জাতীয় মনোস্যাকারাইড কোন বিজারিত গ্রুপে থাকে? সেখানে সিএইচও গ্রুপ থাকে, অ্যালডিহাইড গ্রুপ। 126 নম্বর ফ্রুক্টোজকে বলা হয় একটা কিটোজ সুগার, কেন? এখানে সি ডাবল বন্ড ও কিটো গ্রুপ থাকবে। 127 নম্বর বলছে নিম্নলিখিত কোনটি অ্যামাইনো সুগার? অ্যামাইনো সুগার মানে সুগারের সঙ্গে যখন অ্যামাইনো অ্যাসিড যুক্ত থাকবে তখন সেটাকে আমরা অ্যামাইনো সুগার বলি। তাহলে গ্লুকো মানে গ্লুকোজ, স্যামাইন মানে অ্যামাইনো অ্যাসিড।
গ্যালাক্টো মানে গ্যালাক্টোজ, স্যামাইন মানে অ্যামাইনো অ্যাসিড। তাহলে এই দুটোর ক্ষেত্রে কি থাকছে, তোমার অ্যামাইনো অ্যাসিড থাকছে, সি কারেক্ট অ্যান্সার। 128 নম্বর ম্যানিটল। তাহলে ম্যানিটলটা কি জিনিস, ম্যানিটল হচ্ছে অ্যামাইনো অ্যাসিড না সুগার অ্যাসিড না অ্যামাইনো শর্করা না সুগার অ্যালকোহল। তাহলে ম্যানিটল হচ্ছে এক ধরনের সুগার অ্যালকোহল, ডি নম্বর অ্যান্সার। 129 নম্বর কি বলছে দেখো, নিম্নলিখিত কোনটি শর্করা অ্যাসিড, শর্করা অ্যাসিড বলা হয়, নিম্নলিখিত কোনটিকে শর্করা অ্যাসিড বলা হয়। এখানে তোমার এ অর্থাৎ ভিটামিন সি কে শর্করা অ্যাসিড বলা হয়, কারণ এটা কার্বক্সিলিক অ্যাসিড ধারণ করে, কার্বক্সিলিক অ্যাসিডকে নিয়ে থাকে। হলো নেক্সট কোশ্চেন। 130 নম্বর বলছে দেখ কি বলছে, নিম্নলিখিত কোন কার্বোহাইড্রেটটি একটি কিটোহেক্সোজ, কিটোহেক্সোজ মানে 6 কার্বনযুক্ত একটা কিটো গ্রুপযুক্ত সুগার, এটা ফ্রুক্টোজ। এটা কি হচ্ছে, এ হচ্ছে CH2OH, C double bond O, CHOH, CHOH, CHOH আর CH2OH। এখানে দেখো 2 নম্বর কার্বন যেটা রয়েছে সেখানে কি থাকে, 2 নম্বর কার্বনে তোমার কিটো গ্রুপ থাকে, এই জন্য এর নাম হচ্ছে কিটোর সুগার। 131 নম্বর বলছে দেখো, নিচের যেটিতে কিটোন গ্রুপ নেই কোনটাতে কিটোন গ্রুপ থাকে না। তাহলে ফ্রুক্টোজে কিটোন গ্রুপ থাকছে, তাহলে গ্লুকোজিক এখানে CH অ্যালডিহাইড গ্রুপ থাকছে, জাইলিলোজ এবং ডাইহাইড্রক্সি অ্যাসিডন ফসফেট। তাহলে এখানে কি ডাইহাইড্রক্সি অ্যাসিড কি হচ্ছে, 3 কার্বন যুক্ত একটা সুগার, ডাইহাইড্রক্সি মানে কি CH2OH বন্ড C ডাবল বন্ড O, CH2OH, এটা হচ্ছে তোমার ডাইহাইড্রক্সি ঢ্যাপ, যে ডাইহাইড্রক্সি অ্যাসিড। এখানে কার্বক্সি গ্রুপ আছে, জাইলিলোজেও কিন্তু ফ্রুক্টোজ আছেই, দেখেছি আমরা। তাহলে এখানে কি কোনটা কিটোন গ্রুপ, একমাত্র গ্লুকোজে তোমার হচ্ছে কিটোন গ্রুপ থাকে না। তারপর বলছে কি দেখো, বিজারণ রিডিউসিং সুগার এর উদাহরণ কি। রিডিউসিং সুগার হচ্ছে গ্যালাক্টোজ, ডেক্সট্রিন এবং মল্টোজ। সবগুলো রিডিউসিং সুগার মানে হচ্ছে যে যেখানে তোমার রিডিউসিং যারা জারণ ধর্মী, যাদের কি হচ্ছে একটা অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ মুক্ত অবস্থায় থাকবে, যারা অন্যকে জারিত করবে, তাকে হচ্ছে কি রিডিউসিং সুগার। এখানে অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ মুক্ত অবস্থায় থেকে অন্য কিছু জারিত সহায়তা করবে। এখানে সবগুলো অ্যান্সার। গ্যালাক্টোজও এক রিডিউসিং সুগার, মানে মোটামুটি মনে রাখতে পারো যে যতগুলো তোমার বেশিরভাগ সমস্ত মনোস্যাকারাইড এবং কিছু কিছু ডাইস্যাকারাইড আছে যারা তোমার রিডিউসিং সুগার হিসেবে কাজ করে। গ্লুকোজ হলে একটা তোমার কি হচ্ছে জারণধর্মী সুগার, গ্লুকোজের ক্ষেত্রে কি হচ্ছে অ্যালডিহাইড এবং থাকছে বলে এটা হচ্ছে একটি তাহলে কি গ্লুকোজ হলো কি, গ্লুকোজ হচ্ছে তোমার হচ্ছে বিজারণধর্মী শর্করা, অ্যালডোজ শর্করা, হেক্সোজ শর্করা, এটা 6 কার্বনযুক্ত হেক্সোজ, এটা অ্যালডিহাইড গ্রুপ থাকছে বলে এবং এর কি হচ্ছে মুক্ত অ্যালডিহাইড এবং কিটোন গ্রুপ থাকে বলে কি বলা হচ্ছে কি তোমার একে বিজারণধর্মী শর্করা, সবগুলো বলা হচ্ছে। 134 নম্বর কোয়েশ্চেন বলছে, বিজারণধর্মী শর্করা ক্ষারীয় দ্রবণে এনোডয়েলে পরিণত হওয়ার পরে বিজারক পদার্থ রূপে কাজ করে, জারক পদার্থ রূপে কাজ করে, মাধ্যমের জারণ বিজারণ বিক্রিয়া বন্ধ করে দেয়, কোনটি নয়। বলছে বিজারণধর্মী শর্করা যেমন গ্লুকোজের কথা বলছে, ক্ষারীয় দ্রবণ মানে NaOH বা KOH দ্রবণে যখন এনোডয়েলে পরিণত হয় তখন কি করে বিজারক পদার্থ রূপে কাজ করে, এনোডয়েল সলিউশন কি করে বিজারক পদার্থ হিসেবে কাজ করে। 135 নম্বর বলছে দেখো, যেসব শর্করা অ্যালডিহাইড কিটোন গ্রুপ মুক্ত অবস্থায় থাকে না তাদেরকে আমরা কি বলি, তাদেরকে আমরা বলি হচ্ছে কি অবিজারণধর্মী শর্করা বা অবিজারণধর্মী কি যেগুলো বিজারিত হয় না, জারিত হয়। তাহলে বি নম্বর অ্যান্সার, এটা জারণধর্মী শর্করা, জারণ। 136 বলছে, দুটি সরল শর্করা যে সমযোজী বন্ধনী দ্বারা যুক্ত থাকে তার নাম হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড। দুটো সরল শর্করা পরস্পরের সঙ্গে গ্লাইকোসাইডিক বন্ড দ্বারা যুক্ত থাকে। 137 নম্বর কোয়েশ্চেন বলছে, যখন দুটি একক শর্করা থেকে একটি দ্বিশর্করা তৈরি হয় তখন কি ধরনের বিক্রিয়া ঘটে, তখন সেখানে হচ্ছে কনডেনসেশন রিডাকশন হয়, অর্থাৎ দুটোর মধ্যে থেকে জল বেরিয়ে যায়।
138 নম্বর বলছে ল্যাকটোজ যে একক শর্করাগুলো উপস্থিত থাকে গ্লুকোজ এবং গ্যালাক্টোজ তার হচ্ছে ল্যাকটোজ তৈরি হয়। গ্লুকোজ ফ্রুক্টোজ দিয়ে সুক্রোজ তৈরি হয়, সুক্রোজ। গ্লুকোজ গ্লুকোজ দিয়ে হচ্ছে ম্যালটোজ তৈরি হয়, আর গ্লুকোজ গ্যালাক্টোজ দিয়ে ল্যাকটোজ তৈরি হচ্ছে। নিম্নলিখিতের মধ্যে কোন লিঙ্কটি সুক্রোজে পাওয়া যায়? সুক্রোজ গ্লুকোজ এবং ফ্রুক্টোজ এটা হচ্ছে কি আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড, মানে আলফা সুগারের 1 নম্বর এবং 4 নম্বর কার্বনের মধ্যে তোমার বন্ড ফর্মেশন হয়। সরি 1 নম্বর 4 নম্বর, সরি আর 1 আর 2 আলফা 1 2 আলফা 1 এবং বিটা 2 আলফা 1 এবং বিটা 2 গ্লাইকোসাইডিক বন্ড, আলফা 1 এবং বিটা 2 গ্লাইকোসাইড, সরি কোন লিঙ্কেজটি সুক্রোজ পাওয়া যায়? এটা আলফা সুগারের সাথে 1 নম্বর কার্বন, বিটা সুগারের 2 নম্বর কার্বনের মধ্যে গ্লাইকোসাইডিক বন্ড পাওয়া যায়। 140 বলছে দেখো নিম্নলিখিত কোনটি অবিজারণধর্মী শর্করা বা জারণধর্মী বলছে? গ্লুকোজ, সুক্রোজ, ফ্রুক্টোজ এবং ল্যাকটোজ কোনটা? এটা হচ্ছে কি সুক্রোজ। সুক্রোজ একটা অবিজারণ নন রিডিউসিং সুগার, অবিজারণধর্মী সুগার সুক্রোজ। 141 নম্বর বলছে আখের রস উপস্থিত দ্বিশর্করার নাম কোনটি? সেটা হচ্ছে সুক্রোজ। গ্লুকোজ এবং ফ্রুক্টোজ মিলে সুক্রোজ তৈরি হচ্ছে। তারপর নেক্সট ইনভার্টেড সুগার। ইনভার্টেড সুগার, ইনভার্টেড সুগার মানে কি? যখন এ মিক্সচার অফ ডি গ্লুকোজ অ্যান্ড ডি ফ্রুক্টোজ, তাহলে এখানে ডি গ্লুকোজ এবং ডি ফ্রুক্টোজের মিক্সচার, ডি ফ্রুক্টোজ ফ্রুক্টোজ মিক্সচার এবং এদের সুইটনেস লেভেল অর্থাৎ মিষ্টতার মাত্রাটা হচ্ছে কি লেস দেন সুগার, সেটা হচ্ছে কি ইনভার্টেড সুগার। তাহলে ইনভার্টেড সুগার কি করে? HCl এর সংস্পর্শে সুক্রোজ বিশ্লিষ্ট হয়ে সমান পরিমাণ গ্লুকোজ ও ফ্রুক্টোজ মিশ্রণ তৈরি করবে। তাহলে আমাদের পাকস্থলী যে রয়েছে, পাকস্থলীতে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড রয়েছে, সেই হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংস্পর্শে এসে এরা কি করবে? তোমার গ্লুকোজ ফ্রুক্টোজ মিশ্রণ তৈরি করবে। তারপর হচ্ছে 143 নম্বর কি বলছে? সাধারণভাবে ব্যবহৃত টেবিল সুগারটি কি? আমরা জানি কি সুক্রোজ হচ্ছে টেবিল, সুক্রোজকে বলা হয় টেবিল সুগার, ফ্রুক্টোজকে বলা হয় ফ্রুট সুগার, সুগার সেলুলোজকে বলা হয় প্ল্যান্ট সুগার, যেটা তোমার কোষ প্রাচীর উপাদান। এখনো 144 এখনো মল্টোজ বিশ্লিষ্ট উৎপন্ন হয়, এখনো এর দু অণু গ্লুকোজ উৎপন্ন হয়, গ্লুকোজ এবং গ্লুকোজ পরস্পর সঙ্গে মিলে গিয়ে তোমার মল্টোজ তৈরি করে। 145 নম্বর কোয়েশ্চেন বলছে মল্টোজ দুটি কার্বন অণুর মধ্যে গ্লাইকোসাইডিক বন্ধনী গঠিত হতে পারে। তাহলে কি মল্টোজে দুটি কার্বন 1, এখানে একটি গ্লুকোজ অণুর কার্বন 1, অপর গ্লুকোজ অণুর কার্বন 4, একটি গ্লুকোজ অণুর কার্বন 2, অপর গ্লুকোজ। তাহলে এখানে কি হচ্ছে যে একটি গ্লুকোজ অণু এখানে বিটা, এখানে মেনলি হয় কিসের? আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড। এক নম্বর। 148 নম্বর বলছে দেখুন 146 নম্বর বলছে নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে যাদের কাঠামোগত যথাক্রমে গ্লাইকোসাইডিক বন্ধন পেপটাইড বন্ধন আছে। গ্লাইকোসাইড মানে কার মধ্যে দেখা যায়? কার্বোহাইড্রেটের মধ্যে। আর পেপটাইড মধ্যে কার মধ্যে? তোমার এর মধ্যে কি বলছে? সুগারের মধ্যে পাওয়া যাচ্ছে। তাহলে এখানে হচ্ছে ইনসুলিন এবং ইনিউলিন। ইনসুলিন হচ্ছে কি অ্যামাইনো অ্যাসিড, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড যুক্ত ইনসুলিন তৈরি হয়, আর ইনিউলিন হচ্ছে তোমার কার্বোহাইড্রেট যেখানে গ্লাইকোসাইডিক বন্ধনী পাওয়া যায়। কারণ এখানে সেলুলোজ হচ্ছে সুগার, ঠিক আছে, কার্বোহাইড্রেট, গ্লাইকোসাইডিক বন্ধনী পাওয়া যাবে, কিন্তু লেসিথিন হচ্ছে তোমার ফসফোলিপিড। আবার কাইটিন এবং কোলেস্টেরল লিপিডের মধ্যে পড়ে গেল। গ্লিসারল আবার হচ্ছে তোমার একটা কেমিক্যাল সাবস্টেন্সের মধ্যে পড়ে গেল, যেটা ফ্যাটি অ্যাসিডের উপাদান।
এরপর হচ্ছে কোনটি বিজারণধর্মী শর্করা, কোনটি বিজারণধর্মী শর্করা, নন রিডিউসিং শর্করা, গ্লাইকোজেন, ল্যাকটোজ। তাহলে বিজারণধর্মী মানে বুঝলাম যেখানে ফ্রি অ্যালডিহাইড এবং কিটোজ গ্রুপ মুক্ত অবস্থায় থাকে। তো এখানে কি হচ্ছে বিজারণধর্মী শর্করা মানে গ্লাইকোজেন, ল্যাকটোজ, গ্লাইকোজেন, ল্যাকটোজ, ল্যাকটোজ এবং সুক্রোজ। তাহলে এই সব কটা হচ্ছে তোমার বিজারণধর্মী শর্করা। ট্রাইস্যাকারাইড কার্বোহাইড্রেট যে শ্রেণীর অন্তর্গত সেটি হলো ট্রাইস্যাকারাইড। ট্রাইস্যাকারাইড মানে যে তিনটে সুগার, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে অলিগোস্যাকারাইডের অন্তর্গত। ট্রাইস্যাকারাইড তিনখানা মনোস্যাকারাইড পরস্পর সংযুক্ত ট্রাইস্যাকারাইড তৈরি করেছে। কিন্তু পলিস্যাকারাইড মনে হচ্ছে যখন 10টা মোর দ্যান 10 সুগার যখন যুক্ত থাকবে। আর মনোস্যাকারাইড সিঙ্গেল সুগার। 149 বলছে একটা ট্রাইস্যাকারাইডের উদাহরণ কি? ল্যাকটোজ। ল্যাকটোজ হচ্ছে ডাইস্যাকারাইড, কারণ গ্লুকোজ এবং গ্যালাক্টোজ দুটো মিলে ল্যাকটোজ তৈরি হয়েছে। মল্টোজ এটাও ডাইস্যাকারাইড, কারণ গ্লুকোজ এবং গ্লুকোজ মিলিত হয়ে মল্টোজ তৈরি করেছে। কিন্তু র্যাফিনোজটা কি? 18 কার্বন, গ্লুকোজ, গ্যালাক্টোজ এবং ফ্রুক্টোজ। র্যাফিনোজটা হচ্ছে তিনটা অংশ তৈরি, একটা গ্লুকোজ, গ্যালাক্টোজ এবং ফ্রুক্টোজ। তাহলে তিনটে সুগার পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে তোমার র্যাফিনোজ তৈরি করেছেন। এবারে স্ট্যাকিওজ। স্ট্যাকিওজটা কি আসলে? দুটো আলফা ডি গ্লুকোজ, দুটো বিটা ডি ফ্রুক্টোজ, এক আলফা ডি। আর এখানে কি হচ্ছে? দুটো আলফা ডি গ্লুকোজ, একটা তোমার আলফা ডি গ্লুকোজ, একটা আলফা ডি, একটা আলফা ডি, একটা হচ্ছে একটা আলফা ডি গ্লুকোজ, দুটো আলফা ডি গ্যালাক্টোজ, আর হচ্ছে তোমার একটা বিটা ডি ফ্রুক্টোজ। এখানে এটা হচ্ছে টেট্রাস্যাকারাইড, স্ট্যাকিওজটা হচ্ছে কি টেট্রাস্যাকারাইড, আর র্যাফিনোজ হচ্ছে ট্রাইস্যাকারাইড, মল্টোজ ডাইস্যাকারাইড, ল্যাকটোজ। তাহলে এখানে মনে রাখবে ল্যাকটোজ হচ্ছে গ্লুকোজ এবং গ্যালাক্টোজ দ্বারা তৈরি, মল্টোজ হচ্ছে দুটো গ্লুকোজ অণু পরস্পরের সংযুক্ত গ্লাইকোসাইডিক বন্ধনে তৈরি, র্যাফিনোজ হচ্ছে গ্লুকোজ, গ্যালাক্টোজ এবং ফ্রুক্টোজ। এই তিনটা একটা করে তিনটা অণু বর্তমান থাকে। কিন্তু স্ট্যাকিওজ একই জিনিস, গ্যালাক্টোজ, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ দিয়ে তৈরি, কিন্তু এখানে একটা গ্যালাক্টোজের জায়গায় তোমার রয়েছে দুখানা গ্যালাক্টোজ, একটা ফ্রুক্টোজের জায়গায় রয়েছে তোমার সাথে একটা ফ্রুক্টোজ রয়েছে, এবং একটা গ্লুকোজের জায়গায় একটা রয়েছে। এখানে হচ্ছে কি তিনটা ক্ষেত্রে র্যাফিনোজ, চারটার ক্ষেত্রে স্ট্যাকিওজ। 150 বলছে একটি টেট্রাস্যাকারাইডের উদাহরণ। টেট্রাস্যাকারাইড বলো, এখানে স্ট্যাকিওজকে বলতে পারো। র্যাফিনোজ ট্রাইস্যাকারাইড, স্ট্যাকিওজ 4 স্যাকারাইড, সেলুলোজ পলিস্যাকারাইড, মল্টো ট্রায়োজ মানে তিনটে, মল্টো ট্রায়োজ মানে হচ্ছে কি মল্টোজ তিনটে দিয়ে, টেট্রাস্যাকারাইড 4টা হচ্ছে কি 4টা র্যাফিনোজ। তার 151 নম্বর বলছে কি স্কোরোডোজ হলো একটি ডাইস্যাকারাইড, ট্রাইস্যাকারাইড, ট্রাইস্যাকারাইড, মনোস্যাকারাইড এবং টেট্রাস্যাকারাইড। তাহলে এখানে কি এই যে স্কোরোডোজ, এটা সিমিলার টু গ্লুকোজের মতোই দেখতে, তবে এখানে কি সালফার অ্যাটম রয়েছে, এর মধ্যে সালফার রয়েছে। এটা একটা স্কোরোডোজ হয়ে গেল একটা টেট্রাস্যাকারাইড, অর্থাৎ 4 কার্বন যুক্ত একটা 4টা সাথে সুগার যুক্ত একটা স্যাকারাইড। তাহলে বহু শর্করার 152 নম্বর বলছে বহু শর্করার রাসায়নিক সংকেত কি? C6H10O5 বহু শর্করা পলিস্যাকারাইড যেগুলো, সেগুলো রাসায়নিক সংকেত হচ্ছে C6H10ON। বি নম্বর অ্যান্সার রাইট। লিস্কোজ টেট্রাস্যাকারাইড, আর বহু শর্করার রাসায়নিক সংকেত C6H10O5। উপাদান উপর ভিত্তি করে পলিস্যাকারাইডকে তো দুভাগে ভাগ করা যায়। কত ভাগে? 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে হোমোপলিস্যাকারাইড, একটা হেটেরোপলিস্যাকারাইড। হোমোপলিস্যাকারাইড
আর হচ্ছে হেটারোপলিস্যাকারাইড। হোমোপলিস্যাকারাইড মানে যখন তোমার সুগার মানে একই ধরনের সুগার ইউনিটগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যখন তৈরি হয় তখন হোমোপলিস্যাকারাইড বলা হয়। যেমন হচ্ছে কি সেলুলোজ, স্টার্চ, যেমন এক্সাম্পল হলো সেলুলোজ, স্টার্চ, লিগনিন, আবার কাইটিন। এগুলো কি হচ্ছে? এগুলো হচ্ছে একই ধরনের সুগার পরস্পরের সঙ্গে গ্লাইকোসাইডিক বন্ধনদ্বারা যুক্ত তৈরি হচ্ছে। হেটারোপলিস্যাকারাইড যেমন হচ্ছে হেমিসেলুলোজ, যেখানে আলাদা আলাদা সুগার রয়েছে, হেমিসেলুলোজ। তারপর হচ্ছে কি লিগনিন, তারপর হচ্ছে কি উপাদানের উপর ভিত্তি করে পলিস্যাকারাইডগুলোকে কটা ভাগ হবে? একটা হোমোগ্লাইকান, সেটা মানে এখানে গ্লুকোজটা একই ধরনের সাথে হবে, এখানে আলাদাভাবে হবে। হোমোগ্লাইকান গঠিত হয় হোমো এক্সপোনেন্ট নাম্বার একই প্রকার একক শর্করার সমন্বয়ে, 2 প্রকার এক সমন্বয়ে, 3 এখানে একক প্রকার একক শর্করার সমন্বয়ে তোমার ওই জন্য হোমোপলিস্যাকারাইড। হোমো কত একই। 156 বলছে হোমোগ্লাইকানসের উদাহরণ কি? হোমোগ্লাইকান শ্বেতসার, সেলুলোজ, ইনুলিন সবগুলো হোমোগ্লাইকানস। তাহলে হোমোগ্লাইকান বলতে কি হচ্ছে? শ্বেতসারকে বোঝাচ্ছে, ইনুলিনকে বোঝাচ্ছে এবং সাথে সেলুলোজকে বোঝাচ্ছে। আর তারপর হচ্ছে কি হোমোগ্লাইকানসের উদাহরণ কি? শ্বেতসার, সেলুলোজ, ইনুলিন এরা সবগুলো হচ্ছে তোমার হোমোপলিস্যাকারাইডের উদাহরণ। 157 বলছে কি প্রদত্ত কোনটি হোমোপলিস্যাকারাইড? সেলুলোজ, স্টার্চ, ইনুলিন সবকটি কোনটি হোমোপলিস্যাকারাইড? কোনটা হোমোপলিস্যাকারাইড? এখানে আছে সবকটি। তাহলে আমরা হোমোগ্লাইকান যখন বলবো তখন শ্বেতসার, সেলুলোজ, ইনুলিন সবই, আবার সেলুলোজ, স্টার্চ, ইনুলিন সবই হচ্ছে হোমোপলিস্যাকারাইড। হোমোপলিস্যাকারাইডের উদাহরণ হচ্ছে কি? 158 হচ্ছে কি যে জাইল্যান, ফ্রুকটান, গ্লুকান। তাহলে এখানে কি হচ্ছে তোমার জাইল্যান, ফ্রুকটান এবং গ্লুকান দুটো। স্টার্চ বা শ্বেতসার একটি পলিপেপটাইড অলিগোস্যাকারাইড। স্টার্চ শ্বেতসার একটা পলিস্যাকারাইড। 160 নম্বর কোয়েশ্চেন বলছে শ্বেতসার আর্দ্র বিশ্লেষিত হয়ে যে অপেক্ষাকৃত কম জটিল অবিজারণধর্মী পলিস্যাকারাইডে পরিণত হয় সেটা হচ্ছে কি ইনুলিন, ডেক্সট্রিন, হেমিসেলুলোজ, পেকটিন। তাহলে এটা কি ইনুলিন, হেমিসেলুলোজ, পেকটিন। এটা অ্যান্সার হয়ে গেল কি তোমার ডেক্সট্রিন। ডেক্সট্রিন হচ্ছে একটা আর্দ্র বিশ্লেষিত শ্বেতসার যেটা কম জটিল অবিজারণধর্মী পলিস্যাকারাইডে পরিণত হয়। 161 বলছে উদ্ভিদের সঞ্চয় অঙ্গে শর্করাকে শ্বেতসার হিসেবে পাওয়া যায়। তাহলে শর্করা কি সঞ্চয় অঙ্গ হিসেবে অঙ্গের শ্বেতসারকে পাওয়া যায়, শর্করা হিসেবে পাওয়া যায়। কোন বৈশিষ্ট্যগুলোর জন্য শ্বেতসার সঞ্চয় পদার্থ হিসেবে উপযোগী? 1 নম্বর হচ্ছে কি সুপরিবাহী, রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, প্রাণীর ক্ষেত্রে সহজপাচ্য, অভিস্রবণ নিষ্ক্রিয় সালোক সংশ্লেষ উৎপন্ন হয়। তাহলে এখানে প্রথম শ্বেতসার সঞ্চয় পদার্থ হিসেবে, তাহলে সঞ্চিত হতে কি লাগবে? জিনিসটাকে স্থির লাগবে, জিনিস সম্পর্কে সাথে ডেভেলপ করতে হবে। এখানে দেখো এটা হচ্ছে কি তোমার রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হবে এবং অবিস্মরণ করতে সক্রিয়, কারণ যেহেতু স্টোরেজ বলেছে এখানে সঞ্চয় পদার্থ। এবার সঞ্চয় পদার্থ যদি স্টোরেজ মানে সঞ্চয় যদি স্টোরেজ থাকতে হবে না, এই জন্য কি করতে হবে? বিশ্লিষ্ট মানে করতে হবে এবং এটা দুটোভাবে একটা রাসায়নিকভাবে নিশ্চিত হতে হবে, অবিস্মরণভাবে নিশ্চিত হতে হবে। কারণ রাসায়নিকভাবে নিশ্চিত হলে তবে কারোর সঙ্গে বিক্রিয়া করবে না। অবিস্মরণ নিষ্ক্রিয় হওয়ার মানে হচ্ছে অবিস্মরণ মাধ্যমে কোথাও চলে যাবে না। তাহলে এখানে সি নাম্বার 2 and 3 রাইট অ্যান্সার। 162 বলছে গ্লাইকোজেন যেটির পলিমার সেটি হলো গ্লাইকোজেন। গ্লাইকোজেন হচ্ছে কি তা হচ্ছে কি গ্লাইকান যেটির পলিমার গ্লাইকোজেন সেটা গ্লুকোজ। আমাদের শরীরে এবং ছত্রাকে কি হয় সঞ্চিত পদার্থ হিসেবে গ্লাইকোজেন কাজ করে। অর্থাৎ আমরা অতিরিক্ত পরিমাণে গ্লুকোজ আমাদের ব্লাডে হয়ে যায়, সেই ব্লাডটা কিন্তু গ্লাইকোজেনে কনভার্ট হয় এবং পেশিকোষ এবং যকৃৎ এর মধ্যে সঞ্চিত থাকে। 163 নম্বর বলছে উভপার্শ্বরত মানুষের দেহের কোন সঞ্চিত পদার্থে সর্বপ্রথম ভাঙন ঘটে? সেটা অবশ্যই তোমার কি গ্লাইকোজেনের ভাঙন। সবচেয়ে গ্লাইকোজেনটা কিন্তু কোথাও গ্লাইকোজেন সঞ্চিত থাকে। 164 নম্বর বলছে মানুষের কোষের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কার্বোহাইড্রেট
তাহলে কেবল গ্লুকোজকে বোঝানো হয়। আলফা গ্লুকোজের অ্যাক্টিভ পলিমার হলো স্বেচ্ছা। তারপর হচ্ছে গ্লুকোজ হলো আলফা গ্লুকোজের অ্যাক্টিভ পলিমার হলো স্বেচ্ছা হতে পারে, গ্লাইকোজেন, দুটোই হবে না। 162 নম্বর অ্যান্সারটা দেখো, সেটা হচ্ছে দুটোই। অর্থাৎ উদ্ভিদের ক্ষেত্রে সঞ্চয় খাদ্য হিসেবে স্বেচ্ছার, প্রাণীদের ক্ষেত্রে সেটা হচ্ছে গ্লাইকোজেন। নেক্সট পেজ। আশা করি তোমরা বুঝতে পারছো জিনিসগুলো। 166 নম্বর বলছে স্টার্চের উপাদান কি? স্টার্চ দু রকম, একটা অ্যামাইলোজ হতে পারে, একটা অ্যামাইলোপেকটিন হতে পারে। অ্যামাইলোজ যেটা সেটা আনব্রাঞ্চড, তারা পরস্পরের সঙ্গে আলফা সুগার আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড দ্বারা যুক্ত থাকে। এবং যেটা সাধারণত কি গ্লাইকোজেন অ্যামাইলোপেকটিন, সেটা হচ্ছে কি ব্রাঞ্চ চেন রয়েছে, অর্থাৎ আলফা 1,4 গ্লাইকোসাইড বন্ড দ্বারা পরস্পর যুক্ত হচ্ছে। দেখুন আলফা 1,4 গ্লাইকোসাইড বন্ড, আর এটা হচ্ছে সাইড চেন সর্বদা আলফা 1,6 মানে 1 নম্বরের সঙ্গে 6 নম্বর কার্বনের জয়েন্ট হয়েছে। তারপর বলছে কি 167 নম্বর বলছে অ্যামাইলোপেকটিন জলে দ্রাব্য আলফা 1,4 এবং আলফা 1,6, তাহলে এখানে আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড, আলফা 1,6 গ্লাইকোসাইডিক বন্ড রয়েছে। এটা হচ্ছে সাইড চেন, ওটা হচ্ছে মেইন চেন। তো জলে অদ্রাব্য আলফা 1,4, তার কি হচ্ছে এখানে জলে অদ্রাব্য আলফা 1, তাহলে আমি কনফার্ম করব কি আলফা 1,4 রয়েছে, আলফা 1,6 রয়েছে। জলে অদ্রাব্য আলফা 1,4 এবং আলফা 1,6, আলফা 1,4 and alpha 1,6 গ্লাইকোসাইডিক বন্ধনের দ্বারা সমন্বয় গঠিত। জলে দ্রাব্য এবং আলফা 1,6 বন্ধনের সমন্বয় গঠিত। জলে দ্রাব্য এবং আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধনের সমন্বয় গঠিত। এখানে অ্যান্সার হবে বি নম্বরটা। এটা জলে অদ্রাব্য, অ্যামাইলোপেকটিন যেহেতু জটিল সুগার এবং ব্রাঞ্চ হয়ে আছে, ওই জন্য এটাকে জলে অদ্রাব্য হয়। তারপর হচ্ছে কি ম্যাক্রোমলিকিউলস কাইটিন হলো, কাইটিন কি সালফারেট বস্তু সরল শর্করা নাইট্রোজেন যুক্ত। এই কাইটিন হচ্ছে নাইট্রোজেন যুক্ত বহু শর্করা। কাইটিন কোথায় পাওয়া যাচ্ছে? কাইটিন হচ্ছে কি পতঙ্গের খোলকে পাওয়া যাচ্ছে কাইটিন। 169 আর পাওয়া যাচ্ছে তোমার কি ছত্রাকের কোষপ্রাচীরে। নিচের কোনটি পলিমারাইজেশনের ফলে আর্থ্রোপোডা পরভুক্ত প্রাণীর কাইটিন যুক্ত বহিঃকঙ্কাল গঠিত হয়? এনএসিটাইল গ্লুকোসামাইন, লিপোগ্লুকোসামাইন, কেরাটিন সালফেট, কন্ড্রাইটিন সালফেট এবং ডি গ্লুকোস্যামাইন। অর্থাৎ এই আনসার কি এন অ্যাসিটাইল গ্লুকোসামিন। তাহলে কাইটিনের মধ্যে যে অ্যামাইনো অ্যাসিডটা রয়েছে সেটা হচ্ছে কি এন অ্যাসিটাইল গ্লুকোসামিন। তারপর চলে যাচ্ছে যে সেলুলোজ কিসের পলিমার? সেলুলোজ হচ্ছে কি আলফা গ্লুকোজের পলিমার না বিটা গ্লুকোজের পলিমার নাকি? এটা হচ্ছে কি সেলুলোজ কিসের পলিমার? এটা হচ্ছে তোমার B9 হচ্ছে বিটা ডি গ্লুকোজ। সেলুলোজ হচ্ছে বিটা ডি গ্লুকোজের পলিমার। 171 নম্বর কোয়েশ্চেন কি বলছে দেখো, বলছে মানব দেহে সেলুলোজ হজম না হওয়ার কারণে, সেলুলোজ কেন হজম হয় না? মানবদের পুষ্টিতে আলফা অ্যামাইল উৎসেচক করিত হয় না, মানবদের পুষ্টিতে সেলুলোজ উৎসেচক করিত হয় না। অর্থাৎ এটা হচ্ছে কি এটা ভাঙার জন্য যে এনজাইম দরকার সেলুলোজকে ভাঙার জন্য, সেলুলোজ তৈরি হয় না। এবার সেলুলোজ তৈরি হয় না বলে এই ফাইবারগুলো আমাদের বডিতে র্যাফেজের কাজ করে। 172 বলছে গ্লাইকোজেনের দুটি পাশাপাশি অবস্থিত গ্লুকোজ অণুর মধ্যে কি ধরনের, দুটো গ্লুকোজ অণুর মধ্যে আলফা গ্লাইকোজেনের দুটি পাশাপাশি অবস্থিত গ্লুকোজ অণুর মধ্যে কি পাশাপাশি দেখো এখানে, তাহলে কি হচ্ছে আলফা 1,6 এখানে বিটা তোমার হচ্ছে 1,4 1,6 দুটো হবে বোথ ও এ এন্ড বি। তাহলে 1,6 সবসময় হবে কি সাইড চেন, আর 1,4 সবসময় হচ্ছে কি পাশাপাশি চেনের মধ্যে। এই যে দেখো গ্লাইকোজেনের স্ট্রাকচার, যেখানে একটা গ্লুকোজ পার্টিকুলার সঙ্গে আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড দ্বারা এবং একটা গ্লুকোজ অন্য পাঁচশো আরেকটা শৃঙ্খল গ্লুকোজের সঙ্গে তোমার কি থাকছে, তোমার কি থাকে কি হয় কিসের দ্বারা আলফা 1,6 গ্লাইকোসাইডিক বন্ড নেই। এবং এগুলো হচ্ছে কি রিডিউসিং সুগার। কেন? কারণ এখানে নতুন মানে এই যে রিডিউসিং এন্ড 1 নম্বর কার্বনটাকে আমরা কি বলছি রিডিউসিং এন্ড।
তারপর হচ্ছে গ্লুকোজ পেশিতে সঞ্চিত হয় কোথায়? গ্লাইকোজেন রূপে সঞ্চিত হয়। 174 নম্বরে নিম্নলিখিত কোনটি গ্লাইকোজেনের বৈশিষ্ট্য? গ্লুকোজ অণু সমন্বয়ে গঠিত পলিস্যাকারাইড, ঠিক আছে, কারণ আমাদের দেহে অতিরিক্ত গ্লুকোজ হয়ে যায়, সেই গ্লুকোজটা গ্লাইকোজেন রূপে সঞ্চিত হয়। শাখান্বিত পলিস্যাকারাইড, ডেফিনেটলি দেখো গ্লাইকোজেনটা যখন দেখছো শাখান্বিত, শাখা প্রশাখা আচরণ, অবিজারণধর্মী, কিন্তু এরা রিডিউসিং সুগার উপরে সবগুলো। তাহলে হচ্ছে কোনটি গ্লাইকোজেনের বৈশিষ্ট্য? তাহলে এখানে উপরে সবগুলো হবে। অবিচারণ ধর্মী মানে হচ্ছে জারণ ধর্মী, মানে রিডিউসিং। 175 নম্বর বলছেন গ্লাইকোজেন কোথায় সঞ্চিত হয়? প্রাণীদের যকৃৎ এবং পেশিকোষে। মস্তিষ্কে গ্লুকোজ যায়, বিক্রিয়া গ্লুকোজ যায়। তারপর হচ্ছে ইমিউনোলিন এর মনোমার হলো, ইমিউনোলিন এর মনোমার। ইমিউনোলিনের মনোমার হলো তোমার কি? বিটা ফ্রুক্টোজ। নিম্নলিখিত কোনটি গ্লুকোজের পলিমার নয়? সেলুলোজ গ্লুকোজ দিয়ে তৈরি, তেমন হচ্ছে গ্লাইকোজেন গ্লুকোজ দিয়ে তৈরি, ইনুলিন সাধারণত গ্লুকোজ দিয়ে তৈরি, ইনুলিন বা তারপর হচ্ছে কি 177 নম্বর বলছে নিম্নলিখিত কোনটি গ্লুকোজের পলিমার নয়? তাহলে এখানে সেলুলোজ রয়েছে, কাইটিন রয়েছে, সেলুলোজ গ্লাইকোজেন তো আছেই। ইনুলিনটা হচ্ছে তোমার ইনুলিনটা হবে না, পলিমার না, গ্লুকোজ পলিমার। এটা কাইটিনের শুধুমাত্র কি এন অ্যাসিটাইল গ্লুকোস্যামাইন থাকছে, সুগারের সঙ্গে গ্লুকোস্যামাইন থাকছে। ইনুলিন হচ্ছে কি? ইনুলিন হচ্ছে কি 178 নম্বর পেজ, যে হচ্ছে যেটা ইনুলিন কি এক ধরনের ফ্রুক্টোসেন্স। এবার হচ্ছে ইনুলিন পাওয়া যায় কোথায়? সবগুলোতে, অর্থাৎ পেঁয়াজের মূলে পাওয়া যায়, ডালিয়ার মূলে পাওয়া যায়, রসুনের মূলে পাওয়া যায়। ইনুলিনের ব্যবহার কি? আমাদের কিডনির কার্যকারিতা পরীক্ষা করার জন্য ইনুলিনকে ব্যবহার করা হয়। ইনুলিন কিসে ব্যবহার করা হয়? আমাদের কিডনির কার্যকারিতা পরীক্ষা করার জন্য ইনুলিন ব্যবহার করা হয়। আবার ইনুলিন প্রোবায়োটিক হিসেবে কাজ করে, প্রোবায়োটিক। তারপর হচ্ছে ফলের মধ্যে থাকা দ্রবণীয় খাদ্যবস্তুটি কি? সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, গাম। ফলের মধ্যে থাকা দ্রবণীয় খাদ্যবস্তু হচ্ছে তারপর হচ্ছে ফলের মধ্যে থাকা দ্রবণীয় খাদ্যবস্তু কি? সেলুলোজ দ্রবণীয় বলছে কিন্তু, পেকটিন, হেমিসেলুলোজ এবং গাম। তাহলে এখানে হচ্ছে কি পেকটিন। 182 নম্বর বলছে পেকটিন হলো ফ্রুক্টোসেন্স, গ্লুকোসেন্স, গ্লাইকোসেন্স এবং হেটারো। কারণ পেকটিনটা কি দিয়ে তৈরি? এটা হচ্ছে গ্লুকোজ দিয়ে তৈরি আর অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি। 183 পেকটিন কি নিয়ে গঠিত? গ্যালাক্টো ইউরিনিক অ্যাসিড, গ্যালাক্টোজ, অ্যারাবিনোজ, সবগুলো নিয়ে তৈরি থাকছে। 183, অর্থাৎ এটা সবগুলো নিয়ে, অর্থাৎ গ্যালাক্টো ইউরিনিক অ্যাসিড, গ্যালাক্টোজ এবং অ্যারাবিনোজ। পেকটিন পাওয়া যায় উদ্ভিদের কোষ প্রাচীরের ফলে। পেকটিন পাওয়া যায় উদ্ভিদের কোষ প্রাচীর, গৌণ প্রাচীর এবং ফলে পাওয়া যায় পেকটিন। তার ডি নম্বর আনসার। তার বলছে কি হেমিসেলুলোজ কাজ হলে তাহলে পেকটিন হচ্ছে এক ধরনের, কোথায় পায়? উদ্ভিদ কোষ প্রাচীরে, ফলে এবং এওবিউবায়। তাহলে উদ্ভিদ কোষ প্রাচীরে পাওয়া গেল, ফলে পেকটিন পাওয়া যায়। পেকটিন পাওয়া যায় কোথায়? উভয়। এটা কেন দিলাম আমি? পেকটিন পাওয়া যাচ্ছে উভয়তে। হেমিসেলুলোজ কি একটা পলিস্যাকারাইড, ট্রাইস্যাকারাইড, ডাইস্যাকারাইড মনে? অবশ্যই হেমিসেলুলোজ একটা হচ্ছে পলিস্যাকারাইড, যেটা কার উপাদান? যেটা হচ্ছে তোমার গৌণকোষ প্রাচীরের উপাদান। হেমিসেলুলোজ কি নিয়ে গঠিত? পেন্টোজ, হেক্সোজ, সুগার, অ্যাসিড, মিথিওনাইন, অ্যাভালিন, কোনটি নয়? এখানে আনসার হয়ে গেল কি হেমিসেলুলোজ কি নিয়ে গঠিত? তাহলে পেন্টোজ, হেক্সোজ এবং সুগার অ্যাসিড, পেন্টোজ, হেক্সোজ অ্যান্ড সুগার অ্যাসিড নিয়ে গঠিত হচ্ছে পেন্টোজ। তারপর তন্তু বা ফাইবার হলে অলিগোস্যাকারাইড যুক্ত অলিগর, মনোস্যাকারাইড পলিস্যাকারাইড যৌগ,
এবং কোনটি নয়। এটা হচ্ছে কি শ্বেতসারবিহীন পলিস্যাকারাইড যৌগ। 187 শ্বেতসারবিহীন পলিস্যাকারাইড যৌগ, এখানে শ্বেতসার থাকে না, পলিস্যাকারাইড যৌগ। খাদ্যতন্তুর মূল উপাদান কি? সেলুলোজ, পেকটিন, লিগনিন। এটা হচ্ছে পেকটিন হচ্ছে মূল উপাদান। তারপর হচ্ছে তাহলে শ্বেতসারবিহীন পলিস্যাকারাইড যৌগ। খাদ্য 188 বলছে খাদ্য তন্তুর মূল উপাদান কি? সেলুলোজ, পেকটিন, তারপর হচ্ছে তাহলে খাদ্যতন্ত্রের মূল উপাদান কি? আমাদের সেলুলোজ। সেলুলোজ হচ্ছে খাদ্যতন্ত্রের মূল উপাদান, মানে আমরা ফুড ফাইবার যেগুলো বলছি। 198 বলছে কি যে নিম্নলিখিত কোনগুলো অধিক গ্রহণের ফলে চোখের ছানি হয়? এটা হচ্ছে গ্যালাক্টোজ এবং ল্যাকটোজ। বেশি পরিমাণ যদি আমরা খাই তাহলে আমাদের চোখে ছানি হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। বুঝতে, চোখের ছানি পড়ার পিছনে গ্যালাক্টোজ মানে বেশি সুগার খেলে। 199 নম্বর বলছে কার্বোহাইড্রেটকে প্রোটিন বাঁচোয়া খাদ্য বলা হয় কেন? কারণ এটা অনেকদিন আমাদের না খেলেও তোমার বেঁচে থাকা যায়। কার্বোহাইড্রেট খেলে আর প্রোটিন খাওয়া যায় না। কার্বোহাইড্রেট প্রোটিনের তাপ উৎপাদন ব্যাহত করে, বরং কার্বোহাইড্রেট প্রোটিনের হজম বাধে। কার্বোহাইড্রেট প্রোটিনের তাপ উৎপাদন ব্যাহত করে, বরং কার্বোহাইড্রেট তাপ কমে। তাহলে বি নম্বর অ্যান্সারটা কারেক্ট। কেন হচ্ছে যে কার্বোহাইড্রেট আর প্রোটিনের মধ্যে খাদ্য একসঙ্গে দেওয়া হয় আমাদের শরীরকে, তাহলে আমাদের শরীর সবচেয়ে প্রথম ডাইজেস্ট করবে কার্বোহাইড্রেটকে। কারণ প্রোটিনের অনেক কাজ। প্রোটিন কি করবে? তোমার বডি বিল্ডিং এর কাজ করবে, স্ট্রাকচার অফ দ্য বডি তৈরি করতে সাহায্য করবে। এখানে তাপ উৎপাদন মানে হচ্ছে কি রেসপিরেশনকে বোঝানো হয়েছে। নিম্নলিখিত কোনটি কার্বোহাইড্রেট শনাক্তকরণের পরীক্ষা নয়? বায়োইউরেট টেস্ট। বায়োইউরেট টেস্ট হচ্ছে প্রোটিন এবং পেপটাইডের জন্য। বায়োইউরেট টেস্ট প্রোটিন অ্যান্ড পেপটাইড। তারপর হচ্ছে প্রোটিন এবং পেপটাইড এর জন্য হচ্ছে বায়োইউরেট টেস্ট। ফেলিংস রিয়েজেন্টটা কিসের জন্য? কি রিডিউসিং অ্যান্ড নন রিডিউসিং সুগার। রিডিউসিং অ্যান্ড নন রিডিউসিং তারপর হচ্ছে রিডিউসিং অ্যান্ড নন রিডিউসিং সুগারের জন্য, মানে যারা সুগারকে আইডেন্টিফাই করার জন্য আমাদের কি লাগছে? ফেলিংস রিয়েজেন্ট। আয়োডিন টেস্ট আমাদের স্টার্চ টেস্ট। স্টার্চ উপস্থিতিটা ব্ল্যাক এন্ড কালার হয়ে যাবে। আর সেলিউলোজ টেস্টটা পরীক্ষা 9 কথাটা বলেছে এখানে 9, তাহলে অবশ্যই বায়োইউরেট টেস্ট ডি আনসার। আর সেলিউলোজ রিয়েজেন্ট যেটা রয়েছে সেটা আমাদের কিটোজ এবং অ্যালডোজ সুগারকে শনাক্ত করবে। কিটোজ অ্যান্ড অ্যালডোজ সুগারকে তোমার দেখার জন্য ব্যবহৃত হচ্ছে। তারপর হচ্ছে কি 201 নম্বর কোয়েশ্চেন, বেনেডিক্ট দ্রবণের সঙ্গে গ্লুকোজের বিক্রিয়া ঘটালে বেগুনি বর্ণ অধক্ষেপ পড়বে, কমলা বর্ণ অধক্ষেপ পড়বে, ইটের মতো লাল বর্ণ অধক্ষেপ পড়বে এবং সবুজ অথবা হলুদ বর্ণে এটা বেগুনি বর্ণের অধক্ষেপ পড়বে। 202 নম্বর কোয়েশ্চেন বলছে নিম্নলিখিত কোনটি বিজারণধর্মী শর্করা উপস্থিতি? বিজারণধর্মী যেগুলো জারিত হয় না, নন রিডিউসিং। যেমন আয়োডিন পরীক্ষা দ্বারা স্টার্চ টেস্ট করা হলো। বেনেডিক্ট পরীক্ষা দ্বারা কি করা হচ্ছে? বেনেডিক্ট পরীক্ষা দ্বারা তোমার বেনেডিক্ট রিয়েজেন্ট বিজারণধর্মী শর্করা উপস্থিতি শনাক্ত করা হয়, অ্যান্সার রাইট। এবং বারফয়েড টেস্টের মাধ্যমে কি করা হয়? সেটা হচ্ছে তোমার কি মনোস্যাকারাইড টেস্ট করা হয়। মনোস্যাকারাইড। তারপর চলে এসো 203 নম্বর বলছে বেনেডিক্ট বিকারকের সঙ্গে বিজারণধর্মী শর্করা দ্রবণ মিশ্রণ ঘটালে কি দেখা যায়? সেটা হচ্ছে কি ঘন সাদা বর্ণের অধক্ষেপ পড়ে,
বুদবুদ সহ গ্যাসের নির্গমন হয়, তারপর চিহ্ন লাল ইটের বর্ণনা অধক্ষেপ। এখানে লাল ইটের বর্ণনা হচ্ছে। 204 নম্বর হচ্ছে কি, 204 নম্বর বলছে বারফয়েড বিকারকের সঙ্গে একক বিজারণধর্মী তার কি হচ্ছে, বারফয়েড বিকারকের সঙ্গে এক বিজারণধর্মী শর্করার ফোটালে কি হচ্ছে, ওখানে হচ্ছে কি ইটের মতো লাল ইটের বর্ণনা, এটা এখানে হচ্ছে কি লাল দানাদার অধক্ষেপণ পড়বে। তাহলে এই কটা যদি মনে রাখবে যে বেনেডিক্ট দ্রবণের সঙ্গে যখন গ্লুকোজের বিক্রিয়া ঘটানো হবে বেগুনি বর্ণ অধক্ষেপ পড়বে। যখন বেনেডিক্ট দ্রবণের সঙ্গে বিজারণধর্মী শর্করা এখানে ওখানে বললো কি সৃষ্টি হয় না, বেগুনি বর্ণ অধক্ষেপ সৃষ্টি হয় না, কারণ বেগুনি বর্ণ কি শর্করা বিজারণধর্মী শর্করার সঙ্গে ফোটালে বেগুনি উৎপন্ন করবে। তারপর হচ্ছে আয়োডিনের সংস্পর্শে সেলুলোজ নীল হয় না, কারণ এটি হলো দ্বি শর্করা, এটা একটি কুণ্ডলী আকৃতি অণু, এর মধ্যে জটিল কুণ্ডলী থাকে না বলে এটি আয়োডিনকে ধরে রাখতে পারে না। তো আয়োডিন কি হচ্ছে, এটা আয়োডিনকে ধরে না, ওর সঙ্গে বন্ড ফর্মেশন করে না। 208 নম্বর হচ্ছে পলিস্যাকারাইড পরীক্ষা করা হয় আয়োডিন দ্বারা, KCl দ্বারা, HKN-O3 দ্বারা এবং HCl দ্বারা। প্রথম হচ্ছে আয়োডিন দ্বারা। লিপিড বা ফ্যাট কি নিয়ে গঠিত? লিপিড বা ফ্যাট লিপিড ও ফ্যাট কি নিয়ে, একটা হচ্ছে কি গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের মাধ্যমে তৈরি হয়। হলো। তারপর নেক্সট কোয়েশ্চেন হচ্ছে গ্লিসারল হলো কি? গ্লিসারল হচ্ছে একটা অ্যালকোহল। গ্লিসারল সংজ্ঞাটা কিরকম হচ্ছে, এটা CH2OH তারপর হচ্ছে একটি প্রায় 16টি কার্বনযুক্ত পরমাণুযুক্ত ফ্যাটি অ্যাসিডকে বলা হয় কি 16টি অতি দীর্ঘ শৃঙ্খল ফ্যাটি অ্যাসিড, তারপর হচ্ছে কি স্বল্প সংখ্যক ফ্যাটি অ্যাসিড বা তোমার হচ্ছে অতি স্বল্প সংখ্যক ফ্যাটি অ্যাসিড। তাহলে সেটা হবে কি, সেটা হচ্ছে দীর্ঘ শৃঙ্খল ফ্যাটি অ্যাসিড বলা হচ্ছে। মানে 16টা এরকম কার্বন 16খানা থাকবে দীর্ঘ শৃঙ্খল ফ্যাটি অ্যাসিড। দীর্ঘ শৃঙ্খল ফ্যাটি অ্যাসিডের উদাহরণ কি সাইট্রিক অ্যাসিড, পামিটিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর ডেফিনেটলি পামিটিক অ্যাসিড। পামিটিক অ্যাসিড হচ্ছে কত, এটা হচ্ছে তোমার C16, পামিটিক C16। পামিটিক অ্যাসিড হচ্ছে কি C16 অর্থাৎ এখানে একটা মাত্র ডাবল বন্ড থাকে। তারপর হচ্ছে কি হাইড্রোক্লোরিক HCl, CH3COOH, আর সাইট্রিক অ্যাসিড হচ্ছে তোমার C6H8O7। তারপর সম্পৃক্ত ফ্যাটি, সম্পৃক্ত বলতে কি যে সমস্ত ফ্যাটি অ্যাসিড ঘরের তাপমাত্রায় মানে এরা জমে থাকবে বা শক্ত অবস্থায় থাকবে, লিকুইড ফর্মে থাকবে না, তারা হচ্ছে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, সম্পৃক্ত ফ্যাটি। এখানে দেখো তাদের মধ্যে কোনো ডাবল বন্ড থাকবে না, সবগুলো সম্পৃক্ত অবস্থায় থাকবে, সবগুলো কার্বন 4টে করে বন্ড ফর্মেশন করে থাকবে। সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের কার্বন পরমাণুগুলো সাধারণত কি রকমের হয়, একযোজী বন্ধন দ্বারা যুক্ত থাকে। মুফা এর কথাটা মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, এটা হচ্ছে মুফা এর মানে হচ্ছে যে এখানে যখন এরকম ফ্যাটি অ্যাসিড থাকবে, ফ্যাটি অ্যাসিড একটাই তোমার ডবল বন্ড থাকছে, তখন থেকে মুফা বলা হয়, মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। তারপর হচ্ছে মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। পামিটিক অ্যাসিড এবং অ্যারাকিডোনিক অ্যাসিড এরা কত 16টা এবং 20টা নিয়ে অবস্থান করে। পামিটিক অ্যাসিড তোমার হচ্ছে কি, পামিটিক অ্যাসিড হচ্ছে 16টা, C16, আর অ্যারাকিডোনিক 20টা। হলো। তারপর একাধিক দ্বিযোজী
বন্ধনযুক্ত অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডকে পুফা বলা হয়, পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। পুফা এর সম্পূর্ণ নাম পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। মুফা এবং পুফা হলো সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। এর হচ্ছে কি, মুফা হচ্ছে অসম্পৃক্ত, যে সমস্ত ফ্যাটি অ্যাসিড রুম টেম্পারেচারে লিকুইড অবস্থায় থাকে তার অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। যত রকম ডাবল বন্ড থাকবে, এই ডাবল বন্ড থাকার জন্য এদের মধ্যে বন্ধনটা দুর্বল হয়ে পড়ে, যার ফলে হচ্ছে স্ট্রাকচার চেঞ্জ হয়ে যখন এটা অসম্পৃক্ত হয়। ওলেইক অ্যাসিড হচ্ছে কি একটা মুফা, ওলেইক অ্যাসিড হচ্ছে কি C18 মানে এখানে একটাই ডাবল বন্ড থাকবে এরকম ভাবে এবং 18টা কার্বন থাকবে। তাহলে মুফা হচ্ছে কি, ওলেইক অ্যাসিড হচ্ছে একটা মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। তারপর যে নিচের বাক্যগুলো লিপিড বা স্নেহ পদার্থ সাপেক্ষে লেখো। লিপিড বা স্নেহ পদার্থ বলা হচ্ছে যে লিপিড, যেসব লিপিড শুধুমাত্র একটি বন্ধনী দিয়ে তৈরি তাদের বলে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। অসম্পৃক্ত মানে যেখানে কোনো ডাবল বন্ড থাকবে না, শুধুমাত্র একটি বন্ধনী তৈরি থাকবে। এ নাম্বার রাইট আছে। বি নাম্বার কি বলছে, লেসিথিন ফসফোলিপিড, ঠিক আছে। ট্রাইহাইড্রক্সিপ্রোপেন হলো গ্লিসারল, ট্রাইহাইড্রক্সিপ্রোপেন উইথ প্রুফ না, ফলস। পালমিটিক অ্যাসিড কার্বক্সিল কারণ, তারপর হচ্ছে পালমিটিক অ্যাসিডের কার্বক্সিল কার্বনের নিয়ে 20টি কার্বন থাকে। পালমিটিক অ্যাসিডে আমরা কি দেখলাম, পালমিটিক অ্যাসিড থাকে তোমার মাত্র 16খানা। অ্যারাকিডোনিক অ্যাসিডে 18টি কার্বন অণু আছে। অ্যারাকিডোনিক অ্যাসিডে মনে হয় তোমার 20খানা কার্বন থাকে। অ্যারাকিডোনিক অ্যাসিডে 20টা কার্বন থাকে। অ্যারাকিডোনিক অ্যাসিড যেটা আছে সেখানে 20টা কার্বন থাকে। এবং 20টা কার্বন থাকে এবং এটা 4টা ডাবল বন্ড থাকে। হলো, তাহলে এখানে রাইট আনসার হচ্ছে তারপর হচ্ছে কি, তাহলে এখানে কি বলো কি এখানে 20টা থাকছে, এটা 16টা ফুল। তাহলে এখানে আমাদের এ নাম্বার রাইট আছে, আর হচ্ছে বি নাম্বার রাইট, এ আর বি রাইট। তাহলে এখানে 20টা হলো রাইট, এ আর বি। লেসিথিন হলো ফসফোলিপিড, যে সমস্ত লিপিড শুধুমাত্র একটি বন্ধন তাদের সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড বলা হয়। এবার তরল ফ্যাটের ক্ষেত্রে কোনটি? তরল ফ্যাট মানে কি, রুম টেম্পারেচারে তরল অবস্থা থাকছে, যেমন মাস্টার্ড, সরষের তেল, মাস্টার্ড ওয়েল। ওদেরকে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বেশি থাকে। রক্তে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করে, এ ও বি উভয়। এখানে কি হচ্ছে, এ ও বি উভয় অ্যান্সারটাই রাইট হবে। কিন্তু এখানে যেহেতু অসম্পৃক্তের কথা বলেছে, তাই অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বেশি থাকে। নিম্ন প্রদত্ত ফ্যাটি অ্যাসিডগুলোর মধ্যে কোনগুলো অপরিহার্য ফ্যাটি অ্যাসিড? তাহলে অপরিহার্য ফ্যাটি অ্যাসিড আমরা 3টাকে বলছি। কি কি? একটা হচ্ছে অ্যারাকিডোনিক অ্যাসিড, লিনোলোইক অ্যাসিড আর লিনোলেনিক অ্যাসিড। অ্যারাকিডোনিক অ্যাসিড, লিনোলেইক অ্যাসিড, লিনোলেইক অ্যাসিড আর হচ্ছে লিনোলেনিক অ্যাসিড, তাহলে এখানে হচ্ছে কি, পালমিটিক অ্যাসিড, অ্যারাকিডোনিক, এটা হচ্ছে তোমার অপরিহার্য ফ্যাটি অ্যাসিড, কারণ এগুলো আমাদের শরীরে তৈরি হয় না, বাইরে খাওয়ার মাধ্যমে নিতে হয়। দুশো 22 বলছে নিম্নলিখিত যে অপরিহার্য ফ্যাটি অ্যাসিড 3টি বন্ধনী থাকে তাকে তার মধ্যে কি হচ্ছে, অ্যারাকিডোনিক অ্যাসিডে তোমার 4টি থাকছে, লিনোলিক অ্যাসিডে লিনোলিক অ্যাসিড। তাহলে অ্যারাকিডোনিক অ্যাসিড C24, 20টা কার্বন এবং এখানে 4টে তোমার থাকছে, বন্ধনী থাকছে। লিনোলিক অ্যাসিডের ক্ষেত্রে লিনোলেনিক অ্যাসিডের ক্ষেত্রে তোমার থাকছে ওটা এখানে 3টে কার্বন C18 এবং 3টে ডাবল বন্ড থাকছে। স্টিয়ারিক অ্যাসিডের ক্ষেত্রে তোমার থাকছে C80, এখানে তোমার কোনো ডাবল বন্ড থাকে না। তাহলে এখানে লিনোলেনিক অ্যাসিড আনসার। অপরিহার্য ফ্যাটি অ্যাসিড সংখ্যাটা 3টে হলো, একটা অ্যারাকিডোনিক অ্যাসিড, লিনোলিক অ্যাসিড আর লিনোলেনিক অ্যাসিড। তারপর 224 নম্বর বলছেন নিম্নলিখিত কোন অনপরিহার্য ফ্যাটি অ্যাসিড
হিসেবে বিবেচিত হয়। অনপরিহার্য মানে যেটা আমাদের অপরিহার্য নয়। যেমন হচ্ছে কি বিউটারিক অ্যাসিড, কারণ অ্যারাকিডোনিক অ্যাসিড অপরিহার্য ফ্যাটি অ্যাসিড, লেনিক অ্যাসিড অপরিহার্য ফ্যাটি অ্যাসিড, আর লিনোলেইক অ্যাসিড অপরিহার্য ফ্যাটি অ্যাসিড। এবার লিপিডের সম্বন্ধে নিচের বাক্যগুলো পড়ো এবং সঠিক বক্তব্যগুলো খুঁজে বের করো। কোষ পর্দায় যে লেসিথিনটি পাওয়া যায় তা হলো এক ধরনের গ্লাইকোলিপিড, নট ফসফোলিপিড। তাহলে এটা ভুল, ফসফোলিপিড। সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডে এক বা তার বেশি, সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড মানে নো ডাবল বন্ড, নো ডাবল বন্ড। অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড মানে ডাবল বন্ড থাকছে। জিঞ্জেলি তেল কম গলনাঙ্ক বিশিষ্টতায় শীতকালে এটি তেল ব্যবহার থাকতে পারে, ঠিক আছে। লিপিড সাধারণত জলে অদ্রব্য, কিন্তু কিছু কিছু জৈবযোগ্য দ্রব্য, অর্গানিক সরবরাহযোগ্য দ্রব্য। ফ্যাটি অ্যাসিড গ্লিসারলের সঙ্গে এস্টারিফোনের মাধ্যমে মনোগ্লিসারাইড তৈরি করে, অর্থাৎ ট্রাইঅ্যাসাইল গ্লিসারাইড তৈরি করে, ট্রাইগ্লিসারাইড তৈরি করে। তাহলে এখানে সি আর ডি হচ্ছে অ্যান্সার, রাইট। এবার সিডি এই ফ্যাটি অ্যাসিড গ্লিসারলের সঙ্গে যুক্ত হয় এবং এস্টারের মাধ্যমে মনোগ্লিসারাইড তৈরি করে। অ্যাকচুয়ালি সেটা হয় না, আসলে CH2O বন্ড সি ডাবল বন্ড ও বন্ড CH2 CH3 CH2 সরি CH2 না, এখানে যে লাস্ট অপশনটা সেটা হচ্ছে এরকম CH2 CH3 আর CH তাহলে এখানে ফ্যাটি অ্যাসিড গ্লিসারলের সঙ্গে যুক্ত করে এস্টারিফিউর রিঅ্যাকশন করে, কিন্তু আলটিমেট ট্রাইগ্লিসারাইড তৈরি করে এবং ট্রাইগ্লিসারাইড ডাইজেশনের মাধ্যমে ডাইগ্লিসারাইড সঙ্গে মনোগ্লিসারাইড তৈরি করে। তাহলে ই ডি আর সি রাইট, অপশনটা রাইট। তাহলে এই হচ্ছে আমার এই ভিডিওর শেষ। এই ভিডিওতে আমরা 109খানার মতো এমসিকিউ কোশ্চেন আলোচনা করলাম। এর পরের ভিডিওতে আরো এমসিকিউ, তোমার আরো দুটো পার্ট আসবে এই চ্যাপ্টারের উপর ভিত্তি করে। মানে এই চ্যাপ্টার উপরে মোটামুটি তুমি 400+ এমসিকিউ কোশ্চেন পাবে। একটা ভিডিওতে আগে অলরেডি দেওয়া হয়ে গেছে, সেকেন্ডটা দিলাম এবং এরপর আরো দুটো তৈরি করব। আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। এবং কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। কোনো অসুবিধা থাকলে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করো।